আচ্ছা, সম্মান লাভের অধিকার ছিলাম। হ্যাঁ, আমরা ছিলাম সামাজিক অধিকারে। সামাজিক অধিকারের ভিতরে খুব মন দিয়ে শোনো, অনেকগুলো অধিকার আছে। তার ভিতরে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, আমি তোমাকে ওই জায়গাগুলোর কথা বলেছি। কি কি বলেছিলাম? আমি উদ্দীপক সহ বোঝাচ্ছি। চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, এটা লিখতে পেরেছো না সবাই? জি স্যার। চিন্তা ও মত প্রকাশের স্যার, অধিকার। স্যার লাস্টটা বলছিলেন স্যার ওই যে খ্যাতি বা সম্মান লাভের হ্যাঁ, অধিকার। আমি যাচ্ছি, দেখো একটু মিলিয়ে নাও। চিন্তা ও মত প্রকাশের অধিকার, তারপরে বলেছিলাম সংবাদপত্রের স্বাধীনতা, তারপরে বলেছিলাম আইনের চোখে সমতা, এবং তারপরে বলেছিলাম খ্যাতি বা সম্মান লাভের অধিকার। এই কয়টা যদি মনে রাখো তাহলে সামাজিক অধিকার থেকে মোটামুটি উত্তর দিতে পারবা। এখন আসো আমি মিলিয়ে দিচ্ছি। ক নামক একটা রাষ্ট্র আছে, মন খুলে মানে মন দিয়ে শোনো। ক নামক একটা রাষ্ট্র আছে যেখানকার জনসাধারণের চিন্তা ও মত প্রকাশের অধিকার আছে, সেখানকার সংবাদপত্রগুলোও স্বাধীন, সেখানকার জনগণ আইনের চোখে সমান, এবং তারা সম্মান বা খ্যাতি লাভ করতে পারে। ক নামক রাষ্ট্রে কোন ধরনের অধিকার আছে? তাহলে কি বলবা? সামাজিক অধিকার। সামাজিক অধিকার। এবার আসলো, ক নামক রাষ্ট্রে এই ক নামক রাষ্ট্রের জনগণ এই অধিকারগুলো ভোগ করে, কিন্তু খ নামক রাষ্ট্রের জনগণ এই এই অধিকারগুলো থেকে বঞ্চিত। এখন আমি যদি বলি খ রাষ্ট্রের জনগণ কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাহলে কি বলবা? খ রাষ্ট্রের জনগণ কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, কি বলবা? খ্যাতি ও সম্মান লাভের অধিকার। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখতে ও স্ক্রিন শেয়ার তো করা ছিল না, না? না স্যার। আচ্ছা, এখন দেখো, দেখতে পাচ্ছো? এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা অধিকারের কথা কিন্তু বলে ফেলেছি। এবার আসো, তাহলে ক রাষ্ট্রে কোনটা আছে? সামাজিক অধিকার আছে। আর খ রাষ্ট্রে কি সামাজিক অধিকার আছে? নাই। এই অধিকারগুলো থেকে বঞ্চিত হয় যদি, তাহলে ওই রাষ্ট্রের সামাজিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এরপরে আসো, আর একটা বলেছে না, শিক্ষার অধিকার, এটা লিখতে পেরেছো? জি স্যার। আচ্ছা, শিক্ষার অধিকার। আসো, শিক্ষার অধিকারটা হচ্ছে সামাজিক অধিকার। আচ্ছা, তোমার দেশে শিক্ষা কি কোন অধিকার? তোমার দেশে শিক্ষা কি অধিকার? আর মৌলিক অধিকার। সামাজিক অধিকার। মৌলিক অধিকার। আচ্ছা, মৌলিক অধিকার হচ্ছে এই অধিকারের ভিতরে আর একটা অধিকার, মানে অনেকগুলো অধিকার তো তোমার আছে এখানে, দেখলে না? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, অনেকগুলো অধিকার আছে। এগুলোর ভিতরে কিছু অধিকার না হলেও তোমার চলে, কিছু অধিকার না হলেও তোমার চলে। আচ্ছা, আবার কিছু অধিকার না হলে তোমার চলবেই না। এই যে নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, নির্বাচনে প্রার্থী না হলে আমি কি মরে যাব নাকি? আমার কিছু যায় আসে না। না স্যার। কিন্তু খাদ্য আমার মৌলিক অধিকার, কারণ এটা না হলে আমি বাঁচবো না। এই অধিকারের ভিতরে যে অধিকারগুলো না হলেই মানুষ বাঁচে না, সেটা হচ্ছে মৌলিক অধিকার। এটা দেখো এক এক দেশে কিন্তু এক এক রকম। বাংলাদেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মৌলিক অধিকার, অন্য দেশে এটা নাও হতে পারে। এখন এখানে একটু ভালো করে বোঝো, শিক্ষার অধিকার অর্থাৎ তুমি যে শিক্ষাটা লাভ করো, এটা প্রথমত এটা সামাজিক অধিকার, তারপরে এটা হচ্ছে মৌলিক অধিকার। আসো, এখন এখান থেকে যদি কোশ্চেন আসে যে তুমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো, ধরো শাহিন কলেজ, তুমি পড়ো। এখন এই শাহিন কলেজটাকে বন্ধ করে দেয়া হলো তোমাকে, এই শাহিন কলেজটা বন্ধ করে তোমার কি করা হলো? এটা অন্য একটা কাজে লাগানো হলো। তুমি এখন আর পড়াশোনা করতে পারো না, তুমি এখন অপরাধের সাথে জড়িয়ে পড়ো। কারণ তুমি যদি পড়াশোনা না করতে পারো, তাহলে তুমি নেশা করবা, তুমি অপরাধ জগতের সাথে জড়িত হয়ে যাবা, এগুলো তো স্বাভাবিক। এই টাইমটা যে সময়টুকু তুমি স্কুলে থাকো, যদি তুমি না যেতে পারো স্কুলে, তাহলে তুমি এই সময় অপরাধ করবে, এটা স্বাভাবিক। তাহলে এখন যদি আমার প্রশ্ন আসে যে তুমি
মানে এই যে বললাম আমি শাহিন কলেজ থেকে বাচ্চারা হচ্ছে শিক্ষা লাভ করে, তারপরে নীতি জ্ঞান সম্পন্ন মানুষ হয়, কিন্তু কিছুদিন আগে কলেজটাকে বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে এটাকে অন্য কাজে লাগানো হচ্ছে, যার কারণে বাচ্চারা এখন আর শিক্ষা গ্রহণ করতে পারছে না। এখন আমি যদি বলি উদ্দীপকে উল্লেখিত শিশুরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে তুমি কি লিখবা? সামাজিক অধিকার। সামাজিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার অধিকার কোন অধিকার? সামাজিক অধিকার। লিখেছো? এগুলো লিখেছো? জি স্যার। লিখতে পেরেছো? ভালো করে মনে রাখবা, শিক্ষার অধিকার হচ্ছে তোমার সামাজিক অধিকার। গেল। এবার দেখো, এরপরে এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে, তোমাদের কাছে এই শীটটা আছে, দেখো এই যে অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়, কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম যে ফিলিস্তিনের নাগরিক ফিলিস্তিনের নাগরিক তাদের রাষ্ট্রে বসবাস করার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। আচ্ছা, তারপরে বললাম যে এখানে সংবাদপত্রের স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে, বা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বা রহিমা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আচ্ছা, এদের অধিকার ফেরত দেওয়ার ক্ষেত্রে তোমার কি কোনো সুপারিশ আছে? ঘতে এই টাইপের কোশ্চেন আসে যে উদ্দীপকে উল্লেখিত অধিকার প্রতিষ্ঠায় তোমার ভূমিকা বা তোমার সুপারিশ। তাহলে এই অধিকারগুলো ফেরত দেওয়ার জন্য তুমি কি কি করবা? অধিকারগুলো ফেরত দেওয়ার জন্য তুমি কি কি করবা? দেখো এখানে পয়েন্ট আছে, এই শীটটা তোমাদের কাছে আছে, না থাকলে এখান থেকে 4টা পয়েন্ট লিখে নাও। শর্টকাট শোনো, যেই ধরনের অধিকার আসুক না কেন, যদি অর্থনৈতিক হয়, রাজনৈতিক হয়, যাই হোক, এই অধিকার নিশ্চিত করার জন্য তুমি এখান থেকে এই 4টা পয়েন্টই লিখবা, যেই উদ্দীপক আসুক। বুঝাতে পেরেছি? সেই 4টা পয়েন্ট লিখে নাও। 1 নাম্বার হচ্ছে আইনের শাসন নিশ্চিত করতে হবে, এবং যারা A+ পাইতে চাও তারা অবশ্যই এইভাবে লিখবা, এখানে যেভাবে আছে এইভাবে দেখো, পয়েন্ট আকারে 4টা পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখবা। লিখতে পেরেছো? জি স্যার, আমার লিখছি। আমার কথা কি বুঝতে পেরেছো? আমি কি কি বলেছি? শর্টকাট একটা নিয়ম শিখিয়ে দিয়েছি। যেই ধরনের উদ্দীপক থেকে মানে যেই ধরনের অধিকার থেকে বঞ্চিত হয় হোক, তুমি যখন তোমার সুপারিশ চাইবে, তুমি এখান থেকে 4টা লিখে দিবা। ঠিক আছে? একই রকম। এবার দেখো, আর একটা কথা কান খুলে শোনো, উদ্দীপকে কখনো কিন্তু তোমাকে এইভাবে বলে না, আসতেও পারে যে এই সমস্ত যে অধিকারগুলো আছে, এই অধিকার থেকে যে বঞ্চিত হচ্ছে, বঞ্চিত অধিকার তুমি কিভাবে নিশ্চিত করবা, তোমার সুপারিশ, এটা আসতে পারে। আচ্ছা, তারপরে কি আসতে পারে, যে এই অধিকার নিশ্চিতকরণে সরকারের ভূমিকা যথেষ্ট নয়, বিশ্লেষণ করো। ভালো করে শোনো, সরকারের ভূমিকা যথেষ্ট না মানে কি? আরো দরকার, তাই তো? সরকারের ভূমিকা যথেষ্ট না, তার মানে কি আরো কিছু দরকার, তার মানে তোমার সুপারিশ। বুঝাইতে পেরেছি? বুঝতে পেরেছো কিনা? যদি এরকম থাকে উদ্দীপকে যথেষ্ট নয়, এই কথাটা যদি থাকে, তাহলে অবশ্যই তোমার সুপারিশ লিখতে হবে। ছোট্ট করে নোট করে নাও, যদি এই কথা থাকে যে যথেষ্ট নয়, তাহলে তোমার সুপারিশ মানে এই 4টা পয়েন্ট লিখতে হবে। কারো এখনো কোনো কনফিউশন আছে? বুঝতে কি কারো কোনো কনফিউশন আছে? কথা না বলো। স্যার। কি বললাম আমি লাস্ট কথাটা? কোন চারটা? সুপারিশ স্যার। লাস্ট কথাটা আমি কি বললাম? লাস্টের কথাটা আমি কি বললাম? স্যার লাস্টে বলছিলেন স্যার এই
মানে এরকম উদ্দীপকটার মধ্যে যদি আহ উল্লেখ থাকে তাহলে আমরা সুপারিশটা বুঝবো আর কি। কোন কথা উল্লেখ থাকার কথা বলেছি? কোন কথা উল্লেখ থাকার কথা বলেছি? আমি বলেছি যথেষ্ট নয়। সরকারের ভূমিকা হতে পারে, পরাশক্তির ভূমিকা হতে পারে, দেশি বিদেশি সংগঠনের ভূমিকা হতে পারে। যেখানে এই কথাটা থাকবে যে যথেষ্ট নয়, তার মানে সেখানে তোমার সুপারিশ চাওয়া হচ্ছে। ঠিক আছে, গেল। তাহলে তুমি এখান থেকে চারটা সুপারিশ লিখবা। লিখতে পেরেছো? পয়েন্ট: আইনের শাসন নিশ্চিত করতে হবে, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই শীটটা তোমাদের কাছে আছে না সবার কাছে? জি স্যার, এ- দিছিলেন। হ্যাঁ, এখান থেকে এই যে সম্ভাব্য প্রশ্নের নমুনা 5, এখান থেকে চারটা পয়েন্ট তুমি দাগে নাও। দাগে নিয়ে তুমি এটা পড়া শুরু করো। ঠিক আছে, দাগ দিয়েছো? শোনো, এই অধ্যায়টা কিন্তু আমরা ঠিক পরীক্ষার একদিন আগে আর পড়তে পারবো। যদি কোনো কনফিউশন থাকে এক্ষুনি দূর করে নাও। গেল, এখানে বুঝতে পেরেছো? কোশ্চেন এরকম হয় জি কোন স্যার। ধরনের কোশ্চেন এরকম হয় কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত এবং সেই অধিকার প্রতিষ্ঠায় তোমার সুপারিশ। ঠিক আছে, গতে হচ্ছে কোন অধিকার থেকে বঞ্চিত ব্যাখ্যা করো, ঘতে হচ্ছে তোমার সুপারিশ। গেল, এরপরে আর একটা কোশ্চেন লেখো: নাগরিকের কি কি কর্তব্য আছে রাষ্ট্রে। সেটা আমরা কি রাষ্ট্রে যখন বসবাস করি, সে রাষ্ট্রে বসবাস করার সময় আমরা কিছু অধিকার ভোগ করি, তাই না? আমরা কিছু অধিকার ভোগ করি না, করি কিনা? সেই অধিকারের পাশাপাশি এই যে খেয়াল করো, এখানে একজন নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু দায়িত্ব পালন করতে হয়। বিশ্লেষণ করো। কোশ্চেন যদি এরকম থাকে তাহলে কি হবে কোশ্চেন বলো তো? কথা বুঝতে পারছো আমার? জি স্যার, বুঝতে পারছি। কোশ্চেনে যদি এরকম থাকে, একজন নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি, আমরা যে শুধু অধিকার ভোগ করি, এর পাশাপাশি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য নাই? তুমি কি শুধু রাষ্ট্রের কাছ থেকে নিবা? তুমি কি রাষ্ট্রকে কিছু দিবা না? জি স্যার, আনুগত্য প্রকাশ করব। সেটা তো একটা না, তো অনেকগুলো। তাহলে আমার কথা হচ্ছে, প্রশ্ন যদি এরকম আসে যে একজন নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়, এই প্রশ্ন যদি পরীক্ষায় পড়ে, তাহলে তোমাকে লিখতে হবে একজন নাগরিকের কি কি কর্তব্য আছে, রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের কি কি দায়িত্ব বা কর্তব্য আছে। বুঝাইতে পেরেছি? এইরকম টাইপের কোশ্চেন যদি আসে, তাহলে তোমাকে লিখতে হবে রাষ্ট্রের প্রতি তোমার কি কি দায়িত্ব কর্তব্য আছে। দেখো, রাষ্ট্রের প্রতি তোমার কি কি দায়িত্ব আছে: রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, প্রচলিত আইন মেনে চলা, নিয়মিত কর দেয়া, সংবিধান মেনে চলা, রাষ্ট্রের সেবা করা, ভোটাধিকার প্রদান করা, পরিবারের প্রতি দায়িত্ব পালন করা, সন্তানের শিক্ষা ব্যবস্থা করা, অসহায় দুস্থকে সহযোগিতা করা। এগুলো হচ্ছে কি করবা, এখান থেকে চারটা পয়েন্ট, সর্বোচ্চ চারটা পয়েন্ট অবশ্যই এরকম পয়েন্ট আকারে লিখবা। বুঝতে পেরেছো? এই অধ্যায় থেকে প্রশ্ন পড়ার ক্ষেত্রে, ফাইনালি শোনো, এই অধ্যায় থেকে প্রশ্ন পড়ার ক্ষেত্রে কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে এটা, আর ওই অধিকার প্রতিষ্ঠায় তোমার সুপারিশ এটা, আর একটা হচ্ছে যে রাষ্ট্রে যে নাগরিকরা বসবাস করে, সেই নাগরিকরা কোন কোন ধরনের, মানে তারা যে অধিকার ভোগ করে, ভোগের পাশাপাশি কি কি দায়িত্ব পালন করে। এইটা এই এই কোশ্চেন গুলো এখান থেকে ভালো মতো দেখতে হবে। বোঝাতে পেরেছি? আমি কিন্তু খুব সহজ করে দিয়েছি, যেই ধরনের অধিকার আসুক না কেন, সেই অধিকার প্রতিষ্ঠায় তোমার সুপারিশ হবে কিন্তু এইগুলো। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? এখানে কি কারোর কোনো কনফিউশন আছে? না স্যার। নাই। এরপরে আসো, তথ্য অধিকার আইন বের করো। তথ্য অধিকার আইন, এই যে একটুখানি মিসিং আছে এখানে। তথ্য অধিকার আইন বলতে কি বুঝো? আচ্ছা, তথ্য অধিকার আইন
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা, সালটা মনে রাখবা। 2009 সালের 6 এপ্রিল, 2009 সালের 6 এপ্রিল তথ্য অধিকার আইন পাশ হয়। লিখে নাও বা মুখস্থ করো। তথ্য অধিকার আইন পাশ হয় কত সালে? 2009 সালের 6 এপ্রিল। ঠিক আছে, হয়েছে? এবার দেখো তথ্য অধিকার আইন কি, এই জায়গাটা দেখো। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের এত দরকার নাই। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য যে আইন প্রণীত হয় তাকে তথ্য অধিকার আইন বলে। এই লাইনটাকে মুখস্থ হবে না আমাদের? কথা বলো। আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। জি জি স্যার, স্যার। শুনতেছি স্যার। তথ্য অধিকার আইন বুঝতে পেরেছো? জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য যে আইন প্রণীত হয় তাকে তথ্য অধিকার আইন বলে। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য যে আইন প্রণীত হয় তাকে তথ্য অধিকার আইন বলে। এই পর্যন্ত বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এটা মুখস্থ করবা। এখানেই উত্তর আছে, যাদের বুদ্ধি আছে তারা এখান থেকে লিখতে পারবে। তথ্য অধিকার মানে কি? তথ্য পাওয়ার অধিকার। তাহলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য যে আইন প্রণয়ন করা হয় সেটা হচ্ছে তথ্য অধিকার আইন, এবং এটা করা হয় 2009 সালের 6 এপ্রিল। কর্তব্য কি? কর্তব্য হচ্ছে অধিকার ভোগের বিনিময়ে একজন নাগরিক যে সমস্ত দায়িত্ব পালন করে সেটা হচ্ছে তার কর্তব্য। ঠিক আছে, এরপরে দেখো মৌলিক অধিকার এবং মানবাধিকারের পার্থক্য। আচ্ছা, তার আগে মানবাধিকারটা একটু পড়ে আসি, আমরা প্রায় শেষের দিকে। মানবাধিকারটা একটু বলে আসি। তোমাদের কাছে বই আছে? বই তো আছে। মানবাধিকারটা কি একটুখানি শোনো। অধিকার হচ্ছে, আমরা কি বলেছিলাম, যে অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা যা ব্যক্তির জীবনকে বিকশিত করে। কি কর্তৃক স্বীকৃত বলেছিলাম? রাষ্ট্র বা সমাজ কর্তৃক স্বীকৃত। ভালো করে মিলায় নাও। স্যার, অধিকার, হ্যাঁ বলো। স্যার, অনুধাবনের জন্য কি মৌলিক অধিকার ও মানব অধিকারের মধ্যে পার্থক্যটা কি স্যার? ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট হ্যাঁ, স্যার, আমরা এগুলো এগুলো পড়বা, সমস্ত এগুলো পড়বা। বইটা শোনো, এগুলো বেসিক কোশ্চেন। জি স্যার। এগুলো বেসিক কোশ্চেন, এগুলো তোমাকে জানতে হবে। এগুলো না জানলে তো উত্তর করতে পারবা না। সবসময় কোশ্চেন, বেসিক কোশ্চেন জি গুলো স্যার। টার্গেট করবা। দেখো, অধিকার কি এইটা আগে মুখস্থ করতে হবে। বিলিভ মি, প্রত্যেকটা কোশ্চেনের বেসিক বিষয় যেগুলো আছে এগুলো না ধরতে পারলে কোনো কাজ হবে না। তুমি যদি অধিকারই নাই জানো, মানবাধিকার কিভাবে জানবা? মৌলিক অধিকার কিভাবে জানবা? সামাজিক অধিকার কিভাবে জানবা? অধিকারের সংজ্ঞা কি বলেছিলাম? অধিকার হচ্ছে সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা যা ব্যক্তির জীবনকে বিকশিত করে বা সুন্দর করে, এটা হচ্ছে অধিকার। এবার মৌলিক অধিকার কি বলেছিলাম? মৌলিক অধিকার হচ্ছে বেঁচে থাকার জন্য ন্যূনতম অধিকার, যেটা না হইলে একজন মানুষের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হয় না। এটা হচ্ছে মৌলিক অধিকার। তাহলে মানবাধিকার কি? দেখো, এই মানবাধিকারও হচ্ছে কিছু সুযোগ সুবিধা যা ব্যক্তির জীবনকে বিকশিত করে, ব্যক্তির জীবনকে সুন্দর করে, কিন্তু এটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। জাতিসংঘ কি জানো তো? বিশ্বের স্বাধীন দেশের একটা সংগঠন হচ্ছে জাতিসংঘ। বুঝাতে পেরেছি? অর্থাৎ অধিকারও যেমন তোমার সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, আর মানবাধিকার হচ্ছে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। ঠিক আছে, মানবাধিকারও হচ্ছে কিছু সুযোগ সুবিধা যেটা ব্যক্তির জীবনকে বিকশিত করে, কিন্তু এটা হচ্ছে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। পরীক্ষায় যদি আসে তাহলে এইভাবে ছক করবা, এবং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবাধিকার বুঝতে পেরেছো?
মানবাধিকার বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। মানবাধিকার হচ্ছে আগে এই সমস্যাটা হচ্ছে ওইখানটাতে যে আমরা আগের গুলা ভালো করে পড়ি না। এই দেখো, অধিকার, অধিকার হলো সমাজ বা রাষ্ট্র কর্তৃক কিছু সুযোগ সুবিধা যার মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। এখন আসো এইটাকেই যদি আমরা মানবাধিকার বলি তাহলে কি লিখবা? মানবাধিকার হলো জাতিসংঘ কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা যার মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। এর চাইতে সহজভাবে বোঝানোর উপায় কোনো আর নাই। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তার মানে এটা হচ্ছে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আর মানবাধিকার কি কর্তৃক স্বীকৃত? বলো, মানবাধিকার কি কর্তৃক স্বীকৃত? স্যার, সমাজ ও রাষ্ট্র কর্তৃক। জাতিসংঘ। স্যার জাতিসংঘ স্যার। আমি এটা পড়ালাম সেই ধরে। বললাম অধিকার হলো সমাজ, অধিকার যেটা সেটা হচ্ছে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আর মানবাধিকার হচ্ছে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। এইটুকু বেসিক না বুঝলে হবে না তো। এই সংজ্ঞাটাকেই আমরা মানবাধিকার বলবো। তাহলে কিভাবে বলবো? অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা যার মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। এখন পরীক্ষায় আসলো মানবাধিকার কি, তাহলে কি লিখবো? মানবাধিকার হলো জাতিসংঘ কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা যার মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। বুঝাতে পেরেছি? বুঝাতে জি পেরেছি? স্যার, এখন বুঝছি স্যার। হ্যাঁ। এবার দেখো, এই পার্থক্যগুলো অবশ্যই পড়বা। আচ্ছা, মৌলিক অধিকার তৈরি হয় হচ্ছে রাষ্ট্রের সংবিধান থেকে, ভালো মতোই জানো। মৌলিক অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্রের সংবিধান। অর্থাৎ আমরা বলেছিলাম যে এটা সংবিধানে উল্লেখ করা থাকে এবং বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে এটা 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা আছে। তাহলে মৌলিক অধিকার যদি সংবিধানে থাকে তাহলে মানবাধিকার কোথায় থাকবে? বলো। মৌলিক অধিকার যদি সংবিধানে থাকে তাহলে মানবাধিকার কোন জায়গা থেকে থাকবে? স্যার জাতিসংঘ থেকে স্যার। দুটো জিনিস একটুখানি ভালো করে বোঝো প্লিজ। মৌলিক অধিকার হচ্ছে তোমার রাষ্ট্রের ভিতরে, আর মানবাধিকার হচ্ছে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। তাহলে মৌলিক অধিকার যদি রাষ্ট্রের সংবিধানে থাকে তাহলে মানবাধিকার তো থাকবে জাতিসংঘে। বুঝছো কিনা? জি স্যার বুঝতে। এবার দেখো, মৌলিক অধিকারের পরিধি হচ্ছে নিজ রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। আমি এই কিছুক্ষণ আগে যেটা বললাম যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে তোমার নিজ রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। আর মানবাধিকার হচ্ছে সমস্ত বিশ্বব্যাপী বিস্তৃত। কারণ কি? জাতিসংঘ কর্তৃক স্বীকৃত যে অধিকার সেটা হচ্ছে মানবাধিকার। এখন জাতিসংঘ সদস্য কারা? বিশ্বের প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র। বর্তমান বিশ্বে 193টি স্বাধীন রাষ্ট্র আছে। এই 193টি স্বাধীন রাষ্ট্রই হচ্ছে জাতিসংঘ সদস্য। আর মৌলিক অধিকার হচ্ছে তোমার বাংলাদেশে একটা রাষ্ট্রের মধ্যে। তাহলে মানবাধিকার বড় নাকি মৌলিক অধিকার বড়? মানবাধিকার। দেখো, এটা মৌলিক অধিকারের পরিধি তো আমার রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। আমি বললাম আমাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আছে, এটা তো আমাদের রাষ্ট্রের বাইরে তো আর না। ভারতের মৌলিক অধিকার কি এইগুলো? না। তাহলে চীনের মৌলিক অধিকার কি এইগুলো? আমেরিকার কি এইগুলো? না। এগুলো বা এগুলোর সাথে আরো কিছু যোগ করা থাকতে পারে। তাহলে এটা তো নিজ নিজ রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। আর মানবাধিকার হচ্ছে সমস্ত বিশ্বব্যাপী একই। আচ্ছা, মৌলিক অধিকারের বিকাশ লাভ করে রাষ্ট্রের চেতনা থেকে, আর মানবাধিকারের বিকাশ লাভ করে আন্তর্জাতিক চেতনা বোধ থেকে। এটা দাগায় নাও, দাগায় নিয়ে এটা পড়া শুরু করো। এটা মুখস্থ করো, এটা স্যার মুখস্থ না। মানবাধিকারের স্যার যদি একটা উদাহরণ দিতেন স্যার। মানবাধিকারের একটা উদাহরণ না, মানবাধিকারের সংখ্যা হচ্ছে 30টা। মানবাধিকারের সংখ্যা হচ্ছে 30টা। শোনো, মানবাধিকারের ভিতরে কি কি আছে।
আইনের চোখে সকলেই সমান মর্যাদা পাবে। প্রত্যেক ব্যক্তির নিজের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার থাকবে। কাউকে বিনা কারণে গ্রেপ্তার বা আটক বা নির্বাসন করা যাবে না। তারপরে প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আনীত যে অভিযোগ আছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়, সেই অভিযোগের ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করতে পারবে। তারপরে প্রত্যেকটা ব্যক্তি সে যতক্ষণ পর্যন্ত মানে দোষী সাব্যস্ত না হবে, তত সময় সে নিজেকে নির্দোষ বলে দাবি করতে পারবে। প্রত্যেক বাড়ির নিরাপত্তা এবং যোগাযোগের গোপনীয়তা অধিকার সকলের থাকবে। তোমার এই যে তুমি মেসেঞ্জারে যে চ্যাট গুলো করো না, মেসেঞ্জারে যে চ্যাট করো, এটা কিন্তু তোমার মানবাধিকার, যে এটা কেউ দেখতে পারবে না। বুঝতে পেরেছো? এটা গোপনীয় থাকবে, এটা মানবাধিকার। এটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। প্রত্যেক ব্যক্তি তার নিজ দেশের সব এলাকায় স্বাধীনভাবে চলাচল এবং বসবাস করতে পারবে, এবং নিজ দেশ বা অন্য যে কোনো দেশ ত্যাগ বা প্রত্যাবর্তন করার অধিকারও থাকবে। তুমি চাইলে যে কোনো দেশেও যেতে পারবা। প্রত্যেক ব্যক্তির যে জাতীয় অধিকার আছে, সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এইরকম ধরনের মোট 31টা অধিকার আছে। বুঝতে পেরেছো? মানব অধিকারের সংখ্যা হচ্ছে 31টা। বুঝাইতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন বলো, এখানে কোনো সমস্যা আছে? না স্যার। এই অধ্যায়ে আর কি কোনো সমস্যা আছে? একটু চিন্তা করো তো, চিন্তা করে আমাকে একটু বলো দ্রুত। এই অধ্যায় থেকে মোটামুটি যেগুলো পড়লাম, এগুলো পড়লেই হবে। এখন আমাকে বলো এর ভিতরে কোনো সমস্যা আছে কি না। আচ্ছা, আমরা কি পড়লাম? অধিকারকে কয়টা ভাগে ভাগ করা যায়? কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগ স্যার। আচ্ছা, বিশ্ব মানবাধিকার দিবস কয় তারিখে? বিশ্ব মানবাধিকার দিবস একটু লিখে রাখো। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। লিখতে পেরেছো সবাই? জি স্যার। মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। আচ্ছা, একটু চিন্তা করো এখানে আর কোনো সমস্যা আছে কিনা যেগুলো বললাম। এগুলো আজকে এবং কালকে দিনের ভিতরে তোমরা পড়ে শেষ করবা। পড়ে শেষ করে কালকে আমরা যখন পরের অধ্যায় পড়ব, তখন এই অধ্যায়ে কোথায় সমস্যা আছে সেটা আমাকে বলবা। ঠিক আছে? কি কি পড়তে বলেছি? অধিকার পড়বা, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এগুলো ভালো করে পড়বা। অধিকার প্রতিষ্ঠায় তোমার সুপারিশ পড়বা। তারপরে হচ্ছে নাগরিকের কি কি কর্তব্য আছে সেগুলো পড়বা। অধিকার পড়বা, মৌলিক অধিকার, মানবাধিকার, হ্যাঁ, আইনগত অধিকার, তথ্য অধিকার, হ্যাঁ, এই জিনিসগুলো সুন্দর করে পড়বা। কারো কোনো কনফিউশন আছে, বুঝতে পারো নাই, এরকম কোনো কিছু আছে? না স্যার, সম্পূর্ণ ক্লিয়ার স্যার। এই সাবজেক্ট, এই অধ্যায় থেকে স্যার না পড়লেও চলবে স্যার। এক্সামে হ্যাঁ, লিখতে পারবেন ইনশাল্লাহ। এই স্যার কোনগুলো অধ্যায়তে পড়বে একটু আবার বলেন। এত সময় যেগুলো বললাম এগুলোই পড়বা। এত সময় যেগুলো বলেছি এগুলোই পড়তে হবে। দেখো, কি কি বলেছিলাম এগুলো সাথে সাথে নোট করতে হয়, মনে থাকে না। অধিকার কি, অধিকার কি, কর্তব্য কি, মৌলিক অধিকার কি, মানবাধিকার কি, এগুলো তো আমি সব বুঝাই দিলাম, তাই না? এগুলো কি সমস্যা হবে আর? না স্যার। আচ্ছা, তারপরে মৌলিক অধিকার মানবাধিকারের মাঝে পার্থক্য। তারপরে তথ্য অধিকার। তথ্য অধিকার আইন বলতে কি বুঝো? হয়েছে? জি স্যার, এটা জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য যে আইন প্রণয়ন করা হয় স্যার, এই তথ্য এক্স্যাক্টলি, অধিকার। সেটা হচ্ছে তথ্য অধিকার আইন। এটা কত তারিখে হয়? স্যার 6 এপ্রিল স্যার, 2009। নয়, 2009 এতটুকু সালের এতটুকু 6। লিখলে দুই দুই পাবা। মানবাধিকার দিবস কয় তারিখ?
স্যার 10ই ডিসেম্বর। এই 10ই ডিসেম্বর। যে 10 ডিসেম্বর। দেখো, আর কি পড়বা? সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, নৈতিক অধিকার, এগুলো তো বুঝাই দিলাম, কোনো সমস্যা হবে? রাজনৈতিক অধিকারের ভিতরে 3টা পয়েন্ট লিখে দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। কি কি? নির্দিষ্ট স্যার রাষ্ট্রে সরকারি 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 চাকরি লাভের অধিকার, রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার অধিকার এবং বিদেশ অবস্থানকালে স্যার নিরাপত্তা নিরাপত্তা লাভের লাভের অধিকার। অধিকার। সামাজিক অধিকার কয়েকটা লিখে দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। স্যার শিক্ষা লাভের অধিকার, ওর মত ব্যক্তি, প্রকাশের অধিকার স্যার। হ্যাঁ। তারপরে সংবাদপত্রের অধিকার, আইনের চোখে সকলের আইন সমানের পড়ে অধিকার। নৈতিক অধিকার খ্যাতি ও মনে সম্মান আছে? লাভের অধিকার। নৈতিক অধিকার হচ্ছে তোমার বিবেক বোধ থেকে যে অধিকার তৈরি হয়, এটা তো কেউ তোমাকে বলে দেয় না। বুঝতে পেরেছো? জি স্যার। এটা, তাহলে এই অধ্যায় থেকে এবার আসো, এই যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেই অধিকারে প্রতিষ্ঠায় তোমার সুপারিশ। অর্থাৎ এইখান থেকে 4টা পয়েন্ট অবশ্যই মুখস্থ করবা, একটা পয়েন্ট মুখস্থ করলে অধ্যায় মানে ক্লিয়ার, যেটাই আসুক হয়ে যাবে। ঠিক আছে, যেটাই আসুক এটা লিখলেই হয়ে যাবে। এর চাইতে সহজ আর কোনো বুদ্ধি নাই। ঠিক আছে, গেল। আর হচ্ছে কি, একজন নাগরিক কি কি কর্তব্য পালন করে রাষ্ট্রে, এগুলো মুখস্থ করবা। এটা কিন্তু এরকম পয়েন্ট করে লিখবা, ঠিক আছে? কারোর কি আর কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি আর কারো কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমরা বিদায় নিব। আর আগামীকালকে তো আমরা আবার থাকছি, আগামীকাল তো আমরা আবার বসবো। ঠিক আছে, কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা হচ্ছে আমাকে বলবা। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা কি বন্ধ হয়েছে? না স্যার। আচ্ছা, কোথায় যে ছিল? আচ্ছা, তাহলে দেখো, আর সময় আমরা যেটা বললাম যে পরীক্ষার আগে হয়তো আমরা জানি না আর কতটুকু সময় পাবো, তবে পরীক্ষার আগে আমরা ফাইনালি এটা আরো একবার আমরা অবশ্যই এটা রিভাইজ করার চেষ্টা করব। বুঝতে পেরেছো? রিভাইজ জি করব। আর স্যার। তোমরা এটাই ধরে নিবা যে এই অধ্যায়ের উপরে আজকেই শেষ, এভাবে প্রস্তুতি নিবা। আর পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 2 দিন আগে দেখো আমাদের কত চাপ থাকবে। তখন আজকে আমরা একটা অধ্যায় শেষ করলাম, তখন 2 দিনে আমার 7টা অধ্যায় শেষ করতে হবে। বুঝতে পেরেছো? সুতরাং ওই জি সময় স্যার। কিন্তু চাপটা অনেক বেশি থাকবে। সুতরাং তোমরা মাথার ভিতরে এটাই আজকেই শেষ করে নাও, যেটা আজকে এবং কালকের ভিতরে আমাকে শেষ করতে হবে, এটা শেষ করবা। শেষ করে কি করবা? কালকে যখন আমরা নতুন একটা অধ্যায় ধরবো, আগে আজকে পড়তে যে কোন কোন সমস্যা তুমি পেয়েছো এগুলো সমাধান করবা। এই মৌলিক অধিকার, মানবাধিকার সুন্দর করে পড়বা। ঠিক আছে? কারো আর কোনো সমস্যা? না স্যার। স্যার একটা কি ছিল স্যার যে ও আচ্ছা বলো। স্যার, ক্যান্সেল করেছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই স্যার। আচ্ছা, আমি আবার বের করব। না স্যার, সমস্যা নাই, সিট আছে স্যার। আচ্ছা বলো, আমাকে বলো শীটের কোথায় সমস্যা। স্যার ওই যে আমি একটু একটা স্ক্রিনশট নিতাম আর কি, যে নাগরিকের কর্তব্যটা রাষ্ট্রের প্রতি। এই তোমার কাছে শীট আছে, শীট দেখে দেখে তুমি পড়ো না, তাহলে তোমার তো আরো বেশি ভালো হবে, তোমার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তোমার এটা পড়তে ঠিক হবে আছে। কেন? একজন নাগরিক কি কি কর্তব্য পালন করে রাষ্ট্রে, সে নিয়মিত কর দিতে হবে, তারপরে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে, সন্তানকে শিক্ষিত করতে হবে, সংবিধান মেনে চলতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, হুম, নিয়মিত কর বা খাজনা দিতে হবে। এইগুলো তোমার ইয়ে করতে হবে কেন? এগুলো তো তুমি নিজেই পারো। বাট তোমাকে কি করতে হবে, এটা অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে। ঢালাওভাবে লিখলে কিন্তু ফুল মার্কস পাবা না। ঠিক আছে? জি স্যার। আহারে, মাত্র 5 জন আছে এখন। আর কারোর কি দরকার নাই? কে কে স্যার আছে? সবাই রেকর্ড ক্লাস অপেক্ষা করতেছে হয়তো। সবাই শর্টকাট খোঁজে। যাই হোক, তোমরা যারা ছিলে সবাইকে ধন্যবাদ। সানজিদা, কি শুনতে পাচ্ছ আমাকে? তুমি তো কোনো কথা বলো না। শুনতে পাচ্ছ? স্যার।
হ্যাঁ, বলো। ওই যে বলো কি জানতে চাও? কে কি জানতে চাচ্ছ বলো? শুনতে পাচ্ছ আমাকে? স্যার, ও হয়তো বা কারেন্ট চলে গেছে স্যার। স্যার ও, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলতেছি যে স্যার এই যে আমরা যে সুপারিশ করবো, চারটা যে পয়েন্ট দিছিলাম, ওটা কি 4 মার্কে আসবে? 4 মার্কে আসে, 4 মার্কে আসে। আর 3-এ আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে কি, ধরো অর্থনৈতিক মানে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হলে, তাহলে এই বঞ্চিত হলে সমাজে বা রাষ্ট্রে কি প্রভাব পড়বে। এখন তুমি ধরো, এই যে রহিমা যে ব্যক্তি, এ হচ্ছে তোমার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, তুমি ওকে বেতন কম দিচ্ছিলে, তাহলে ও এখন সমাজে কি সমস্যা হবে? যদি ওর বেতন সমান না দাও, তাহলে কি এখন দারিদ্রতা বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে। তাহলে এটা একটা সমস্যা। মানে অধিকার থেকে বঞ্চিত হলে তোমার কি হচ্ছে, তুমি চিন্তা করো, তুমি শিক্ষার অধিকার থেকে আমি তোমাকে বঞ্চিত করলাম, তাহলে এখন সমাজে কি প্রভাব বাড়বে? তুমি কি মূর্খ হয়ে যাবা? তুমি অপরাধের সাথে জড়িত হবা, রাষ্ট্র উন্নত হবে না, তাই কি না? অর্থাৎ অধিকার থেকে জি স্যার। বঞ্চিত হলে কি হয়? এখন রাজনৈতিক অধিকার থেকে আমি বললাম, এই তুমি ভোট দিও না, তোমাকে ভোট দিতে দিব না, তাহলে কি সমস্যা পড়বে? তুমি মত প্রকাশ করতে পারবা না, গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না, সঠিক ব্যক্তি ক্ষমতায় আসতে পারবে না। বুঝাতে পেরেছি? অর্থাৎ অধিকার থেকে বঞ্চিত হলে কি হয়, এটা তুমি নিজে চিন্তা করবে ওখানে বসে। রহিমাকে আমি অধিকার ছিল, সমান বেতন পাবে, আমি তাকে সমান বেতন দিলাম না, তাহলে এখন রাষ্ট্রে কি বিশৃঙ্খলা হবে, দারিদ্রতা বেড়ে যাবে, অর্থনৈতিক উন্নয়ন হবে না, তাই কি না? জি স্যার। এগুলো মাথা ঘামায় লিখবা, এ অধ্যায় থেকে সুন্দর করে পড়বা। ঠিক আছে?